দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপকূলীয় জেলায় যৌথ বাহিনীর উদ্যোগে চলছে ডেভিল হান্ট অপারেশন। গতকাল দিনভর এবং সন্ধ্যার পরেও এই অপারেশন চলতে দেখা গেছে। এ পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 16 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ভোলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনকে তল্লাশি করছেন। শহর জুড়ে কিছুটা থমথম অবস্থা বিরাজ করলেও অভিযানকে স্বাগত জানিয়েছে অনেকে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, উপকূলীয় অঞ্চলে অপারেশন ডেভিল হান্টের কেমন পরিস্থিতি দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে সারা দেশে কিন্তু অপারেশন ডেভিল হান্ট কিন্তু শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা ভোলাতেও কিন্তু ডেভিল হান্ট অপারেশন শুরু হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এই অপারেশনটি শুরু হয়েছে। মূলত যৌথ বাহিনীর উদ্যোগে অপারেশনটি চলছে। আমি কিন্তু এখন আছি ভোলা পানের আরদ এলাকায়। এখানে কিন্তু গতকাল থেকে এবং আজ সকাল থেকে কিন্তু দিনভর অপারেশন ডেভিল হান্টের যে ভূমিকাটি দেখতে পাওয়া গিয়েছে। এখানে সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড কিন্তু এই জায়গাটি সহ বলার যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে কিন্তু করা নিরাপত্তার চাদরে ঢেকে রয়েছে। গতকাল এই ভোলাতেই একজন ইউপি সদস্য সহ কিন্তু 16 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে বিভিন্ন ধারায়, 54 ধারা সহ বিভিন্ন ধারায় কিন্তু তাদেরকে থানায় কিন্তু সোপর্দ করা হয়েছে, যেমনটা কিন্তু দেখা গিয়েছে। তবে এই অভিযানকে কিন্তু স্বাগত জানিয়েছেন ভোলার যে সাধারণ জনগণ রয়েছে, তারা কিন্তু স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে অপারেশন ডেভিল হান্টটি করা হয়েছে, এটি কিন্তু যাতে চলমান থাকে এবং দেশের আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু এখানকার যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু এই অপারেশনকে স্বাগত জানিয়েছেন। তো গতকাল এবং আজকে সারা দিন ধরে কিন্তু এই অপারেশন চলবে। এখানে কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু এই অপারেশনটি করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের আসলে নির্দিষ্ট কোনো দলের হিসাব করে কিন্তু তাদেরকে আটক করা হয়নি। তো এই ছিল ভোলা থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার সর্বশেষ খবর। সাবরিনা। লিটন, আপনাকে ধন্যবাদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হবে। আবু সাইদ রিপোর্ট। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ। সন্ধ্যা 6টার দিকে বৈঠক শুরু হয়। এ সময় দেশে চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত সরকারের ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব যমুনার সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, দ্রুত নির্বাচনের আয়োজনের তাগিদ দিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দল মেনে নেবে না বলেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলা দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনে আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 15 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐক্যমত কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হবে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে। 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে ইন্টারিম গভর্নমেন্টের। এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে, এইটুকু আমি জানি এবং এইটুকু আপনাদেরকে আমি জানিয়েছি। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।
এবারে বাই টিভি বিশেষ। মনিটরিংয়ের অভাবে অকেজো হয়ে পড়ে আছে ঢাকার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা স্বয়ংক্রিয় সিগন্যাল লাইট। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে 2010 থেকে 11 অর্থ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্পের আওতায় 38 কোটি টাকা খরচ করে এই সিগন্যাল লাইট স্থাপন করে। স্থাপনের পরে আর মনিটরিং করেনি সিটি কর্পোরেশন, ফলে অপচয় হয়ে গেল 38 কোটি টাকা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যানজটের নগরী রাজধানী ঢাকা। দিনটা 24 ঘন্টা চলছে যানবাহন। অনেকের মধ্যেই রয়েছে ট্রাফিক আইন না মানার প্রবণতা। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে সবসময় ব্যস্ত সময় পার করতে হয় ট্রাফিক পুলিশের। চালকদের ট্রাফিক সিগন্যাল মানা আর না মানার মধ্য দিয়েই নিয়ন্ত্রণ রাখতে হয় যানজটের। আর এমন গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছে ট্রাফিক পুলিশ তার হাতের ইশারায়। ঢাকা মহানগর জুড়ে এভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। এতে প্রাণের ঝুঁকি থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এমন বাস্তবতায় 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে রাজধানীর বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করার কথা থাকলেও কয়েকদিন পরেই তা অকেজো হয়ে যায়। কর্পোরেশনের যে নিয়ন্ত্রণ কক্ষ, সেখানে করা হয়েছে আনসারদের রুম। প্রকল্প শেষ করেই দায়সারা কর্তৃপক্ষ, পরে আর নেই মনিটরিং, হয়ে গেল অকেজো, গচ্ছা গেল 38 কোটি টাকা। কি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা? তখন যখন লাগাইছিল তখন কিন্তু চলতো, 2009 থেকে 19 পর্যন্ত সবগুলোই রান করছিল। পরবর্তীতে এগুলা ওই কিস প্রকল্প শেষ হওয়ার পরে স্যার এগুলা ওই সিটি কর্পোরেশনকে ওই টেকনোলজি ট্রান্সফার করা হয় নাই, বা সিটি কর্পোরেশনের লোকজন বুঝে নাই, কারণ প্রকল্প বেশি ছিল, তো প্রকল্পের লোকজন যারা ছিল ওরাই খালি এগুলো চালাইতে পারতো। আর পরে দেখা যায় কর্পোরেশন বা ওটা যে মেনটেন্যান্স করার কথা, মেনটেন্যান্সগুলো ঠিক মতো হয় নাই। যদি কাগজ দেখাতে পারে আমি ড্রাইভার নেব, এর তো কোনো টিম লিডার কোনো সিস্টেমই ছিল না, এগুলো ওইরকম প্রজেক্ট কিছু হয়নি স্যার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়সারা বক্তব্যের পাশাপাশি এই প্রকল্পের বিষয়ে খুব বেশি দায়িত্বশীল কিছু না বলতে পারলেও এড়িয়ে যান প্রধান প্রকৌশলী। তো আমি মনে করি এইখানে যে সিগন্যালটা ওনারা ইনস্টল করছিলেন, সেই সিস্টেমটা টাইম বেসড মনিটরিং অথবা মেনটেনেন্স হয়নি। এটা বানাইছে সিটি কর্পোরেশন, ফান্ডিং ওয়ার্ল্ড ব্যাংকের। এটার ইউজার হচ্ছে কিন্তু পুলিশ। এখন পুলিশ যখন ইউজ করতে গেছে তখন ওনাদের সিস্টেমের সাথে মানে ওনাদের মানে এই সিগন্যাল সিস্টেমের সাথে ওনাদেরও তো মানে অনেক কিছু মানে মনোপুত হয় নাই। পরিকল্পনা, গবেষণা আর আন্তরিকতার অভাবেই এভাবে অপচয় হয়ে গেছে বিভিন্ন প্রকল্পের নামে মোটা অঙ্কের টাকা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নির্বাপন কাজ এখনও চলমান রয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় 7টি ইউনিট। 2 ঘন্টার কিছু বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামপুরের 11 নম্বর লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার ছিল। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইকেলিং করা হতো বলে জানা গেছে। নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করায় একদিনের জন্য খোলা হয়নি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর ও শিশু পার্ক। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে মূল্যবান সরঞ্জামাদি। ঝোপঝাড় ও ময়লা আবর্জনায় পরিপূর্ণ প্রাচীর ঘেরা এই স্থাপনার ভেতরে চলছে মাদক জুয়া সহ নানা অসামাজিক কর্মকাণ্ড। প্রতিনিধি বাইদুল ইসলাম মুকুলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে 2020 সালে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ও শিশু পার্ক নির্মাণের কাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ
তবে দীর্ঘ 4 বছরে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করায় উদ্বোধনের অপেক্ষায় থাকা জাদুঘরটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এরই মধ্যে বিকল হয়ে গেছে শিশুদের বিনোদনের জন্য স্থাপিত বিভিন্ন উপকরণ। দরজা জানালা ভেঙে দুর্বৃত্তরা নিয়ে গেছে মূল্যবান মালামাল। বড় ভাইদের জন্য আমরা এখানে ঢুকতেও পারি না ঠিক মতো, তারা আমাদের বের করে দিয়ে অনৈতিক কার্যক্রম চালায়। এই যে পোলাপানগুলো আড্ডা দিতেছে, টয়লেটটা ভাঙিয়ে ফেলাই দিছে। সন্ধ্যার পরে তো এখানে মদের আড্ডা, গাঞ্জার আড্ডা এখানে বসে। 4 বছর এই পার্ক তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা উদ্বোধন হয়নি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকায় মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই স্মৃতিকেন্দ্রটি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধানে পরিচালিত হবার কথা থাকলেও এ বিষয়ে কিছুই জানেন না মুক্তিযোদ্ধারা। এলাকা সম্পূর্ণরূপে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা অবহেলা ছাড়া কিছু না। কি কারণে স্থাপনাটি এতদিনেও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদকে বুঝিয়ে দেওয়া হয়নি সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে তথ্য চাওয়া হয়েছে। উক্ত তথ্য সরবরাহ হলে আমার মনে হয় দ্রুত এর সংরক্ষণ, মেরামত এবং দেখভালের বিষয়টি সুনিশ্চিত হবে বলে আমি মনে করি। কমপ্লিশন হয়েছে তখনই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এটা ওনারাই নেওয়ার কথা। মুক্তিযোদ্ধা যে কমান্ডার ছিল আনুষ্ঠানিক না নিলেও আপনি অনানুষ্ঠানিক ভাবে নেওয়ার কথা। এদিকে পরিত্যক্ত জাদুঘরে মাদক জুয়া সহ অসামাজিক কার্যকলাপ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। ভুরুঙ্গামারী মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কমপ্লেক্স এলাকায় যে আসলে সান্ধ্যকালীন উটকু লোকজনের যে আনাগোনার বিষয়ে আমরা তথ্য পেয়েছিলাম, তো এ সংক্রান্তে আমাদের থানা পুলিশের টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কিছু মাদকসেবী হয়তো বা ওই জায়গাটাতে একটু আড়াল পাওয়ার কারণে, মাদকের কারণে ব্যবহার করে। তো এই খবর পাওয়ার পরপরই ওইখানে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি। ওই সিসি ক্যামেরার ফিড আমি রেগুলার চেক করি। মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে নির্মিত এই স্মৃতি জাদুঘরটি দ্রুত সংস্কার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ইতিহাস, ঐতিহ্য আর আবেগ একত্রে মিশে তৈরি করেছে অনন্য সংস্কৃতি। উত্তরে শীতল বাতাসে এবারও তুলছে চেরাডাঙ্গির ঘোড়ার খুরের শব্দ। ৭৭ বছরের ঐতিহ্য ধরে রাখতে দিনাজপুরে চলছে ঐতিহাসিক চেরাডাঙ্গি ঘোড়ার মেলা। শুধুই কি কেনাবেচার হাট? না, এটি উত্তরবঙ্গের সংস্কৃতির এক অপরিহার্য অংশ। এই মেলাকে ঘিরে মানুষের চলছে উচ্ছ্বাস ও স্মৃতিচারণ। মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। যুগ পাল্টে হয়েছে প্রযুক্তি নির্ভর আধুনিক, কিন্তু মেলার প্রতি মানুষের আবেগ কমেনি এক বিন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা ঘোড়া বিক্রির জন্য হাজির, আর ক্রেতারা মনের মতো বাহন বেছে নিতে ব্যস্ত। স্থানীয় বাসিন্দারা বলছেন, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে এসেছেন, কেনা বেচা করছেন, আনন্দ ভাগাভাগি করেছেন। এটি শুধু বাণিজ্য নয়, এটি আমাদের সংস্কৃতি। অন্য মেলাতে এই ঘোড়ার মেলা এটাই বেশি লাগছে। ভালো জিনিসের ভালো দাম আছে, ভালো আছে, এইভাবে চলতেছে আর কি। ঘোড়ার গদি হইলো বেচা কিনা করি, এই মেলায় নিয়ে আসি। গুপিরাতের মেলা যাবে ওগুলা। ঘোড়ার দৌড় দেখার জন্য অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে। আজকে ঘোড়ার দৌড় শুরু হবে। ঘোড়া অনুপাতে ভালো ঘোড়ার ভালো মূল্য আছে। ঘোড়ার পাশাপাশি এই মেলায় পাওয়া যায় দেশি গরু, মহিষ, ছাগল সহ নানা ধরনের গৃহপালিত পশু। আর বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, হস্তশিল্পের দোকান সহ নানা কিছু। এলাকার 20টি গ্রামে এই মেলার সুবাদে চলে মেজবান, যা পরিণত হয় এক মিলন মেলায়। মেলার সুষ্ঠু ব্যবস্থাপনায় রয়েছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রশাসনের নজরদারি। আয়োজকরা জানান, মেলার আয় থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হয়। গ্রাম বাংলায় পশু পাখি, জমির কৃষকদের আবাদ, এই পোষণ থেকে যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যটাকে, এই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য, ধরে রাখার জন্য আমরা এই ঘোড়া দৌড়ের আয়োজনটা করে থাকি, ঘোড়া বিক্রির এই বাজারটা করে থাকি। ইতিহাসবিদদের মতে চেরাডাঙ্গি মেলা কেবল পশুর হাট নয়, বাংলার লোকসংস্কৃতি ও আঞ্চলিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর হাজারো মানুষ এখানে আসেন শুধু কেনাবেচার জন্য নয়, পূর্বপুরুষদের ঐতিহ্যের সঙ্গে সংযোগ রাখতে। স্থানীয়রা মনে করেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে চেরাডাঙ্গি মেলা আন্তর্জাতিক পর্যায়ের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। বান্দরবানের বোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে দেশি বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবনের অন্যতম পর্যটন স্পট দেবতাখুম। সোমবার বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আইন শৃঙ্খলার রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত 16 জানুয়ারি
সভার সিদ্ধান্ত এবং বোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা গত 4 ফেব্রুয়ারির একটি পত্রের আলোকে বিষয়টি বিবেচনাপূর্বক আজ থেকে দেবতাখুম পর্যটন কেন্দ্র সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এদিকে প্রায় 2 বছর পরে বোয়াংছড়ি উপজেলার অন্যতম একটি পর্যটন স্পট দেবতাখুম খুলে দেওয়ার আশায় আলো দেখতে পাচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট সাধারণ মানুষ। যাবত বন্ধ ছিল ওইটা নিরাপত্তা অভাবের কারণে, কিন্তু বর্তমানে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন, সবকিছু কঠোরভাবে দায়িত্ব নিয়েছেন। এই কারণে যে সমস্ত পর্যটকরা নিরাপত্তাভাবে এসে আপনারা সচোখে সপরিবারে ঘুরে যেতে পারবেন। আর এখন হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তার কারণে দেবতাখুমটা খুলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আসতে পারবে দেবতাখুম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে বিজয়ী দলকে 1,20,000 টাকা পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম ও দায়রা জজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সুলতান উদ্দিন প্রধান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার জাহাদ, পৌর 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাত আলী মুন্সি, ডাক্তার বখতিয়ার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, ত্যাগী ও ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা পালনকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুজ্জামান নাহিদ। সোমবার উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বিগত দিনের অন্যায়, অবিচার ও আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের 1 নং আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক সাব্বির হাওলাদার সহ অন্যান্যরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না থাকায় দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। গতকাল বিকালে চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপির মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল সহ অন্যান্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্টার পাওয়া ছাত্র, তাদের পরীক্ষা দিতে ভয় না, এই জন্য তারা নির্বাচন চায়। আর যারা নির্বাচন চায় না তারা হচ্ছে সেই সব ছাত্র যারা আন্দোলন করে পরীক্ষা পিছানোর জন্য। বাংলাদেশের মানুষ কাকে ভালোবাসে? শিক্ষার্থী ও শিশুদেরকে বিকশিত করার লক্ষ্যে চট্টগ্রামে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে সাজেদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু সালাম চৌধুরী। এ সময় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট রিদওয়ান গনি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ নাজিমুদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল হোসাইন কর্নেল। দিনাজপুরের পার্বতীপুরে প্রশাসনের নাকের ডগায় দেদারসে চলছে 35টিরও বেশি অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অনুমতি ছাড়াই জনবসতিপূর্ণ স্থানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো মিটারের এলাকার মধ্যেই পরিচালিত হয়ে আসছে এসব ভাটা। ইট তৈরিতে টপ সয়েল ব্যবহারের কারণে ফসলি জমির উর্বর শক্তি কমে যাওয়ার হুমকির মুখে পড়েছে এই অঞ্চলে কৃষি কার্যক্রম। নিয়ম বহির্ভূতভাবে পরিচালনার কারণে এসব ভাটার ধোঁয়া পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগীরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত, বাড়িঘর, দোকানপাট ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুকসেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে দুপক্ষকে নিয়ন্ত্রণ করে 3 জনকে আটক করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় 12টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের রবি ও সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান। এ সময় নেওয়াশী ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা মাসুদ আলম, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ধনবাড়িতে গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেছে ধনবাড়ি উপজেলা প্রশাসন। সোমবার ধনবাড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ধনবাড়ির 7টি ইউনিয়নে কর্মরত সকল গ্রাম পুলিশ সদস্যদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বাল্যবিবাহ, মাদক, ইফটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড রোধ কল্পে গ্রাম পুলিশ সদস্যদেরকে তৎপর থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। মতবিনিময় শেষে সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় নাসাব আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের অভিষেক ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলায় দামচাইল বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বাকিবিল্লাহ। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন আল কাদেরির সভাপতিত্বে বক্তব্য রাখেন আল্লামা আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি, মাওলানা কারি তারেক আবিদিন আল কাদেরি, সায়ের মোহাম্মদ তারেক রেজা কাদেরি, সায়ের মোহাম্মদ জানে আলম কাদেরি সহ আরো অনেকে। রাজবাড়ীতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে 32 জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার ভূমি পায়রা চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার সহ অন্যান্যরা। 7,000-এরও বেশি ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে মিলন মেলা করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিবারবর্গ। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে মিলন মেলায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা। এ সময়ে উপস্থিত ছিলেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান এবং মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুল নাহার দস্তগীর, পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল হক সহ অন্যান্যরা। রাজবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে মারপিটের শিকার হয়েছেন সাংবাদিক ইমরান হোসেন মনির। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সেই সাথে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে আদালত থেকে একাধিক মামলায় আসামিদের জামিন নিয়ে প্রশ্ন তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কায়েস লদি। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মাগুরায় শালিখা উপজেলায় সীমাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শতখালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাসুদ বিল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী খায়রুল্লাহ শিপন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে 3 দিন ব্যাপী
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার নড়াইল সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলায় উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা সৌমিত্র সরকার। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রুকনুজ্জামান। বক্তারা জানান, পরিবেশ বান্ধব বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব। গাজীপুরের টঙ্গীতে হযরত মধুরমা এর ৭৬তম বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। মাজার কমিটির আয়োজনে ও জাহাঙ্গীর আলম ভেন্ডারের সঞ্চালনায় রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। আর উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন পাগল মনির ও কাজল দেওয়ান। এবং মধুরমার আসমানমালা গ্রামবাসী যারা